আমার জন্য মা সারা রাত অপেক্ষা করতে, আমি রাতে বাড়ি ফিরতাম না, কখনো 3টে 4টে, কখনো ফজরের আজানের সময়, কখনো সকালবেলা আসতাম। কেমন আছেন আব্দুল্লাহ সাহেব? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো যখন আপনি মাদকের ভিতরে ছিলেন তখন আপনার জীবনটা কেমন কাটতেছিল? তখন খুব দুর্দশা কাটতেছিল। নিজের শারীরিকভাবে অসুস্থ হয়েছিলাম, মানসিকভাবে অনেকটা দুর্বল ছিলাম। নিজের পরিবারেরকে আমি বিশ্বাস করতাম না। যারা মাদক গ্রহণ করতো তাদেরকে আপন মনে হতো, তারাই আমার মনে হয় সবচেয়ে কাছের মানুষ, এবং তাদের কথার মতন আমার চলাফেরা ছিল। এবং সমাজ থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। সমাজের কোনো কাজ মানে সমাজের যে ধর্মশালা, যে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক যে থাকে, পারিবারিক থেকে অনুষ্ঠান থেকে এইসবে আমি কখনো মানে সংযুক্ত ছিলাম না। তারপরে আসতো না। তারপরে রোজা থাকতাম না, এবং নমাজও পড়তাম না, মাঠের নমাজও পড়তাম না। তখন মানে আপনার মনে হতো যে ধর্ম, তখন আমার মনে হতো যে যারা করতেছে তারাও তো অন্যায়ের সাথে জড়িত, ওদের পাশে নামাজ পড়ে কি হবে, ওরাও ভুল পথে চলতেছে। মানে আমি তো মাদকাসক্তরাও ধর্মীয় জায়গাতে আছে এবং তাদের পিছনে আসলে নামাজ আদায় করে কি হবে, এমন একটা চিন্তা। হ্যাঁ, 2025 সালে যখন আমি 3টা রোজা থাকছিলাম, আর আমার যারা মাদক গ্রহণ করতো, আমার বন্ধু গ্রহণ করতো, তাদেরকে বললাম যে এই রমজান মাসে মাদক গ্রহণ আর করবো না, আমরা সবাই এই রমজান মাসে রোজা থাকার চেষ্টা করি। কিন্তু 2 দিন পরে 3 দিনের মাথায় জানতে পারি ওরা গোপনে মাদক গ্রহণ করতেছে। তখন আমারও না, আমাকেও এখন না নিজেকে ধরে রাখার পরে আমিও তাদের সাথে যুক্ত হওয়ার পরে নমাজ আর রোজা দুটাই তখন বন্ধ হয়ে চলে যায়। তখন শুরু করি মাদক গ্রহণ করায়। এবং ঈদের দিনে তখন মানুষ মাঠের নামাজ পড়তে যায়, তখন আমি আর আমার বন্ধুগুলো মাদক ক্রয় করার জন্য যাই ডিলারের কাছে। আচ্ছা, আপনার যে এই যে জীবন, মাদকের ভিতরে যে ভয়াবহ জীবনটা ছিল, সেখানে আপনি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন যে আপনার পরিবারের নিকটাত্মীয় অনেক অসুস্থ হয়ে গেছে কিন্তু আপনি তাকে সময় দিতে পারতেছেন না, এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কি কখনো? হ্যাঁ, হয়েছে। আমার মা অসুস্থ ছিল, কোমরে হাঁটতে পারে না, আর পাও জ্বালা পোড়া করতো। আমার জন্য মা সারা রাত অপেক্ষা করতো, আমি রাতে বাড়ি ফিরতাম না, কখনো 3টে 4টে, কখনো ফজরের আজানের সময়, কখনো সকালবেলা আসতাম। এখন এই অসুস্থ মাকে আমি কখনোই গুরুত্বই দিতাম না। আর যদি বলে যে এত রাতে কোথায় ছিল, তখন আমি উত্তেজিত হতাম, গরম হতাম, রাগ করতাম। তখন মা বলতো যে বাবা আমি তো ভালোই বলতেছি। তাই আমি হচ্ছে আমিও তো ভালোই বলতেছি। মানে আপনার ভুলগুলো আপনার চোখে তখন পড়তো না? না, আমার ভুলগুলো আমার নিজের চোখে পড়তো না। আমি ভাবতাম যে পরিবারের লোকগুলো ভুল করতেছে, আমি জায়গায় ঠিক আছি, আপনি আপনার জায়গাতে ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, যখন আপনি মাদক গ্রহণ করতেন তখন এই যে আপনার ব্যক্তিগত জীবন, আপনার যে বিবাহিত জীবন ছিল, সে জীবনটার উপর কি রকম প্রভাব ফেলছে যদি একটু আমাদেরকে বলতেন। যখন বিবাহিত জীবন ছিলাম তখন মাদক গ্রহণ করতাম, তখনও করতাম। তখন বিচ্ছিন্ন বলতে, তখন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যে সম্পর্কটা অবনতি, এই জিনিসগুলো তো আপনার মাদক গ্রহণ করার ফলে আপনার এই অবনতিগুলো অনেক ক্ষেত্রে হয়েছিল, যেটা আমরা জানছি। হ্যাঁ, হয়েছিল, কিন্তু এখানে একটা সত্য আছে, সেটা নাই বললাম। আমি একাই ছিলাম না। জি জি জি, আচ্ছা আচ্ছা। আমার সাথে হয়তো আমার আপনজন কেউ ছিল একজন। সেই হিসেবে বিবাহ বন্ধনে অতটা হয়নি আমার জীবনে। ওটার একটা সুফল যে আপনি ভোগ করে সেটা পাননি না। আর যখন আপনাকে মাদক নিরাময় পরিবার থেকে পাঠালো নিরাময় কেন্দ্র, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমার যখন পাঠায় 11 তারিখে, কিন্তু মাসের নামটা আমি ভুলে গেছি। যাই হোক, যখন আপনাকে নিরাময় কেন্দ্র পাঠানো হলো পরিবার থেকে, এটা কুরবানি ঈদের পরে, তখন আমি তার আগে আমার বাবার থেকে 80,000 টাকা আমি নিয়ে যাই, যে সেই রাতে আমি প্রায় 8,000 টাকার মতন আমি নেশা গ্রহণ করি। আচ্ছা, তারপরে রাতে আপনি 8,000 টাকার নেশাদ্রব্য গ্রহণ করে ফেললেন। এই যে হিউজ পরিমাণ টাকার ক্ষতি, এটা আপনার কি মনে হয়েছে? তো এখন কি মনে হয় যে এটা কি কেমন একটা বিষয়? এখন অনেকটাই খারাপ লাগে। আমি এরকম বহু অর্থ সম্পদ নষ্ট করছি,
কিন্তু সেই রাতে যখন আমার বড় ভাই যখন আমাকে নিয়ে আসে, তখন আমার বড় ভাই আমাকে অনেকটা মারধর করে, প্রথম আমাকে ভালো ভাই বলছিল যে ভাই আসো, কথা আছে। আমি বলি ডাক দিলি কেন, আমি আর যাবো না, এখন 9:30 বাজে, ঠিক 10:30 বাজলে তখন আমি বাড়িতে যাবো, তার আগে আমি যাবো না। এক পর্যায়ে যখন কথা সাথে অমিল হয়, তখন আমার বড় ভাই আমাকে মেরে নিয়ে আসে বেঁধে হয়। বাসাতে বেঁধে রাখছে। হ্যাঁ, বেঁধে হওয়ার পরেও আমি তখন আমার বাবাকে বলতেছি আমার সেকেন্ড নেই, আমাকে সেকেন্ড এনে দেন। মানে কতটা আপনি তো বাবাকে অনেক সম্মান করেন, হ্যাঁ, যে বাবাকে সিগারেট চাচ্ছেন, এই জিনিসটাকে আপনার কেমন মনে হয়েছে তখন? তখন আমার ওটা তো মানসিকভাবে অতটা আমি সুস্থ ছিলাম না। ছিলেন না আপনি, মানে বাবাকে যে সম্মান দিতে হবে এটা আপনি ভুলে গেছিলেন, যে বাবার কাছ থেকে আপনি সিগারেটের চাহিদা করতেছেন। হ্যাঁ, এটা করছে, আমার কাছে তখনও ছিল, মাদক ছিল। মাদক ছিল। এটা আমি খাবো, এখন খাওয়ার পর তো আমার সিগারেটের প্রচুর প্রয়োজন ছিল না সিগারেট কাছে। সেই জন্য আপনি তখন আমি এটা চাহিদা তৈরি করছেন। হ্যাঁ, এটা আমি নিজের সুস্থতা অবস্থা, এটা আমি বলিনি, এটা আমি অসুস্থ অবস্থা, মানে আমার মানসিক বিকৃতি হয়ে গেছিল, মানে আমার কথা বলার ধরনটা সব চেঞ্জ হয়ে গেছিল। মানে বাবাকে মাকে অতটা আমার স্মরণ ছিল না, আমার দরকার ছিল মাদক আর মাদক, মানে এটা ছাড়া আমার মাথার মধ্যে কিছুই ছিল না। যখন আপনাকে আমাদের রেস্কিউ টিম রেস্কিউ করে নিয়ে আসলো আপনাদের পরিবারের সহযোগিতায়, তখন আপনার নিরাময় কেন্দ্রে আসার পরে প্রথম অনুভূতিটা কেমন ছিল? তখন আমি যখন আমাকে উদ্ধার করে আপনারা নিয়ে আসেন, তখন আমি ভাবছিলাম প্রশাসনের লোক, তখন আমি ভাবছিলাম যে প্রশাসনের লোকদের ধরে দিল, আচ্ছা। তো যাই সমস্যা নাই, আসার পর তারপর দেখে নেবো এদেরকে। তারপরে যখন আমি প্রথম গেটের সামনে তাকালাম, তখন দেখলাম যে মাদক নিরাময় কেন্দ্র, সেফ হোম। তখন ঢোকার পরে অনুভূতিটা আমার অনেকটাই খারাপ ছিল, যে এটা কি, এটা মানুষ হয়ে মানুষকে একটা হয়, এটা একটা পাপ। মানে তখনও আমি তো নিশের ঘরেই ছিলাম। তো মানে এই বিষয়টা আপনার কেটে উঠলো কখন? নিরাময় কেন্দ্রে আসলেন, প্রথম একটা আপনার ধারণা হলো যে এটা একটা খারাপ জায়গা, বা এখানে আপনাকে আটকায় রাখা হচ্ছে, এটা একটা কষ্টের জায়গা, তো এখানে নিয়মতান্ত্রিক একটা জীবন ব্যবস্থার ভিতর থাকতে হচ্ছে। কিন্তু আপনার কখন অনুভূতি হলো যে না, এটা একটা ভালো বিষয়? কখন আপনি রিয়েলাইজেশন করতে পারলেন? চিকিৎসার কোন পর্যায়ে গিয়ে এটা আমি দীর্ঘ 3 মাস পর্যন্ত আমার যখন চিকিৎসা চলে, জি, তখন আমি সুস্থ ছিলাম না, তখন আমার মনের মধ্যে বলছিল যে মাদক গ্রহণ করবো, লেট থাক আর 3 মাস। যখন 3 মাস পরে যখন ভাই আপনি যখন আমাকে ডাক দিলেন, জি। যে বললেন যে তখন আমার ভেতরে এটা আসলে অন্যরকম ফিল করলো, যে আসলে তো তাই। মানে 3 মাস পরে যখন আমরা আপনাকে রিকভারি ঘোষণা করে ফলো আপে নিয়ে আসলাম, যে উইশ করে আমরা ফলো আপে নিয়ে আসলাম, তখন আপনার মন থেকে যে খারাপ লাগাটা ছিল সেটা চলে গেল আপনার ভাষ্য হ্যাঁ মতে। হ্যাঁ, তখন বিলাল ভাই ছিল, বিলাল ভাইকে আমি বলতাম ভাই আমি কিন্তু যাই মাদক গ্রহণ করব। আচ্ছা। আর এসব আমার 3 মাস পর তো এটা কোনো বিষয় না, তখন আমার 3 মাসের শেষ পর্যায়ে দেখি, যখন আপনি বললেন যে এটা মাদক তো ভালো না, এটা মানসিক বিকৃতি সৃষ্টি করে, সমাজ থেকে দূরে সরে যায়, আর অর্থের ক্ষতি হয়, নিজের পরিবারের প্রতি অনীহা সৃষ্টি হয়, মানে সন্দেহ সৃষ্টি হয়। তখন আস্তে আস্তে আমি বুঝতে শিখলাম যে আসলে তাই। যখন আমি ফলো আপে যাই, তখন আস্তে আস্তে আমার স্বাভাবিকভাবে উপলব্ধি, যে সুস্থতা আগে যেরকম ছিলাম, তখন আমি সেরকম অনুভব করতে পারলাম, আসলে তো সঠিক। যখন আমাদের এখানে ফলো আপ শেষ করলেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ হলো, তখনকার আপনার অনুভূতিটা কেমন ছিল? তখন আপনি কেমন অনুভব করলেন? যখন ফলো আপে যখন আমার বাবা মার সাথে, আমার ছেলের সাথে যখন দেখা হয়, তখন আমার খুবই আনন্দ লাগছিল, যে এ মার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, বাবার সাথে করছি, কখনোই আমি ছোটবেলা বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। কিন্তু মাদক গ্রহণ করা অবস্থায় আমি বাবা মার সাথে অর্থ না দিলে, টাকা না দিলে আমি প্রচুর পরিমাণ খারাপ ব্যবহার করতাম, এবং বিভিন্ন এনজিও থেকে টাকা নিতাম, সুদ দিয়ে টাকা নিতাম, ছেলে পরিবর্তিতে বাবা ওই জমিগুলো বন্ধক থেকে টাকাগুলো দিত। এরকম প্রায় 8-10 বিঘা লাখানির জমি বন্ধক আসছে এখনো বর্তমান, এলে বাবা শোধ করে এখন ছাড়াচ্ছে। তো এখন যখন আপনি আপনার রিকভারি লাইফ লিড করতেছেন, এবং আপনি যখন আপনার এলাকাতে যাচ্ছেন এবং এলাকার মানুষজনের ভিতরে চলাফেরা করতেছেন, তো যখন মাদক গ্রহণ করছেন,
তখনকার চলাফেরা আর এখনকার চলাফেরার ভিতরে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এখন কি এলাকার মানুষজনের আপনার প্রতি যে মানে ইমপ্রেশনটা বা আপনাকে দেখার যে বিষয়টা, আপনাকে আগে যে চোখে দেখতো তারা কি এখন সে চোখে দেখে? না, আগে যে খারাপ চোখে তারা দেখতো সমাজের লোকগুলো, এখন অনেকটাই। আমার বাবা যখন রাতের বেলা বাড়িতে আসে তখন গর্ববোধ মনে করে, যে অনেক খুশি যে আমি যাওয়ার পর যখন মসজিদে নামাজ পড়লাম 1-2 দিন পর, তখন লোকজন বলছে যে আব্দুল্লাহ অনেক ভালো হয়ে গেছে, আগেকার মতন নেই, তার কথাগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলতো, গালি দিত, সেরকম আর কোনো কিছু বলে না। আর যারা মাদক গ্রহণ করতো তাদের সাথেও এরকম কথা বলে না, তাদেরকে এড়িয়ে চলে। এটা আমার বাবার কাছে যে যখন বলে, তখন আমার বাবা খুবই আনন্দিত হয় এবং এসে বলে, মানে হাসি মুখে এখন খুবই ভালোবাসে, আদর করে, যে এরকমই থাকিস বাবা। এই অনুভূতিটা আপনার কেমন লাগে? আপনার কেমন লাগলো? আমার এই অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, যে এরকম আমি কখনোই অনুভূতিটা পাইনি। মানে আমি যখন চলতাম, যারা মাদক গ্রহণ করতো তাদের বাপ মাও মিশতে দিত না, যে ও আমাদের নষ্ট করছে ছেলেকে। তারা ভয় পেত, ভয় পেত, আপনার হ্যাঁ। সঙ্গে মিশতে দিতে। মাদক যারা গ্রহণ করতো তার সবাই আমাকে ওই গুরু বলে ডাকতো। এই কারণে তাদের বাপ মা ভয় পেত, যে ওই আব্দুলের সাথে কেন মিশিস, ও ভালো নয়। যারা মাদক গ্রহণ করতো তারাও, আর ভালো ফ্যামিলি আর ভালো যারা মাদক গ্রহণ করে না, তারা তো ওই সাইডে আসতে ভয় পাতো, যে না, আব্দুলের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনার কি মেসেজ বাকি সবার প্রতি যারা মাদকে আসক্ত হয়ে আছে, যারা সমাজে মাদক গ্রহণ করে এখনো সাফার করতেছে বা একটা খারাপ জীবনের ভিতরে আছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যে মাদকের ভিতরে থেকে বের হয়ে আসার জন্য তাদের প্রতি আপনার কি মেসেজ থাকতে পারে, যদি একটু বলতেন। অবশ্যই আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে মাদককে না বলুন, জীবনকে হা বলুন। মাদক থেকে আপনারা যত দূরত্ব সম্ভব আপনারা নিরাপত্তে আসেন, আর যদি সম্ভব না হয় আপনারা মাদক নিরাময় কেন্দ্রে এসে ভর্তি হন, চিকিৎসা হন, সুস্থ হন। কি জন্য আপনাদের মানসিক অবস্থা ভালো নয়। এটা 95 থেকে 97% মানসিক সমস্যা, ভারসাম্যহীন হয়ে যায়, উন্মাদ পাগলের মতন অবস্থা হয়ে যায়। এরা কখনো নিজের যে ভালো মন্দ এটা বিচার করার ক্ষমতা তাদের থাকে না, হ্রাস পায়। তে এটা আমার, যদি তারা বা তাদের পরিবার সন্তানরা, যাদের পরিবারের সন্তানগুলো খায়, তারা যদি আমার এই বক্তব্য শোনেন, আপনারা সবাই নিজ দায়িত্ব আপনার সন্তানকে ভালো রাখার জন্যে এরকম নিরাময় কেন্দ্রে ভর্তি করে দেন। যাক, ঠিক আছে, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সঙ্গে এবং আপনার জীবনে কিছু মূল্যবান তথ্য শেয়ার করলেন। যারা আমাদের ভিডিওগুলো দেখবে, যে বন্ধুরা, তারা হয়তো উপকৃত হবে তাদের সন্তানের জন্য, বা যারা মাদকে এখন আসক্ত হয়ে রয়েছে তাদের জন্য এটা একটা গুড মেসেজ, যে একজন মাদকাসক্ত ব্যক্তি যখন তার জীবন যাপন করে তখন সে অনেক দিক থেকে তার জীবনকে বিষিয়ে তোলে এবং অনেক দিক থেকে তার পারিবারিক একটা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সে জায়গা থেকে যেন তারা আমাদের এই মেসেজটার মাধ্যমে উঠে আসতে পারে এবং উঠে এসে চিকিৎসা গ্রহণ করে একটি ভালো জীবনযাপনে উদ্বুদ্ধ হতে পারে, এই মেসেজটি তাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।